বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু বিষয়ে কথা বলার জন্য আমি লাইভে আসলাম। আমার কথা বা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা? যদি আমার কথা শোনা যায় বা শব্দ ক্লিয়ার বোঝা যায়, সেক্ষেত্রে কেউ আমাকে কমেন্ট করে জানান শোনা যাচ্ছে কিনা। মনির হোসেন নামে একজন এই মুহূর্তে লাইভে আমার সাথে জয়েন করেছেন। আপনি কি আমাকে কনফার্ম করবেন আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? যদি শোনা যায় সেক্ষেত্রে একটু কষ্ট করে কমেন্ট করে জানান প্লিজ। সিরাজুল ইসলাম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন একটু কষ্ট করে কমেন্ট করে জানান। ক্লিয়ার বোঝা যাচ্ছে, ধন্যবাদ সিরাজ ভাই। সিরাজ ভাই তো মনে হয় প্রবাসী। তা আমি আজকে অবশ্য প্রবাসীদের বিষয়ে একটি সুখবর নিয়েই খুবই এক্সাইটেড হয়ে লাইভে আসলাম। লাইভে কথা বলার অভ্যাস আমার নেই, আমি ইউজ টু না। সেই কারণে আমার এক্সপ্রেশন, প্রেজেন্টেশন এবং এক্সপ্লেনেশন, এই বিষয়গুলো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু ফর্মালি আমার আলোচনা করার অভ্যাস নেই, সেই কারণে আমি খুব ইনফর্মালি আমার কথাগুলো আমি বলবো। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার এই লাইভ করার উদ্দেশ্য মূলত পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন তাদের উদ্দেশ্যে। প্রথমেই বলে নেই সুখবরটি কি? সুখবরটি হচ্ছে প্রবাসীরা প্রবাসে থেকেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যদিও এই বিষয়টি আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন, কিন্তু তারপরও আমি কেন বলছি, আজ 18ই নভেম্বর মঙ্গলবার, আজকে থেকে পোস্টাল ভোট বিডি নামক একটি অ্যাপস উদ্বোধন করার কথা রয়েছে। এই অ্যাপসটি উদ্বোধন করার পর থেকে এই অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হয়ে প্রবাসীরা তারা তাদের ভোট প্রদান করতে পারবেন। আমি আজকে আলোচনা করব কিভাবে এই অ্যাপসের মাধ্যমে ভোট দেয়া যাবে, প্রক্রিয়া কি কি হতে পারে, সেই প্রক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে সেটি শুনবেন।
এবং বুঝার চেষ্টা করবেন। যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব বুঝিয়ে বলার। আমি কতটুকু বুঝিয়ে বলবো, যতটুকু আমি বুঝেছি। আমার বুঝার মধ্যে ভুল থাকতে পারে, যদি আমার বলার বা বুঝার মধ্যে ভুল থেকে থাকে সেক্ষেত্রে আশা করি আপনারা আমাকে সংশোধন করে দিবেন। দুঃখিত। হালকা একটু ঠান্ডা সর্দি। আজকে মঙ্গলবার 18ই নভেম্বর যে অ্যাপসটি উদ্বোধন হবে তার নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি। আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপল স্টোর বা প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পর আপনি কিভাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করবেন সেই বিষয়ে কিছু নির্দেশিকা বা নির্দেশনা রয়েছে। রেজিস্ট্রেশন করতে প্রয়োজন পড়বে বিদেশে আপনার যে নাম্বার, মোবাইল নাম্বার রয়েছে সেটি, এবং আপনি যে ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানা, আপনার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট। যদি কারো পাসপোর্ট না থেকে থাকে, প্রবাসে অনেকেই রয়েছেন যাদের হাতে এই মুহূর্তে পাসপোর্ট নেই বা ভ্যালিড পাসপোর্ট নেই, পাসপোর্ট না থাকলেও চলবে। ইলেকশন কমিশনের ঘোষণা অনুযায়ী আপাতত সিদ্ধান্ত এমনটাই। যদি জাতীয় পরিচয়পত্র না থেকে থাকে সেক্ষেত্রে করণীয় কি হবে এই বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তা আমরা পোস্টাল ভোট কিভাবে দেব এই প্রক্রিয়া সম্পর্কে আলোচনায় আসি। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিবন্ধন করার পর ব্যালট আপনার কাছে পৌঁছানো, তারপর আপনি ভোট দেবেন, তারপর সেই ব্যালট আবার বাংলাদেশে যাবে। সর্বশেষ আপনার আসনের বা আপনার নির্বাচনী এলাকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার কাছে পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে সর্বনিম্ন 15 দিন থেকে সর্বোচ্চ 30 দিন। এর মধ্যেই আপনাকে ভোট দিয়ে আপনার ব্যালটটি আপনি বাংলাদেশে পাঠাবেন। নিবন্ধন করার সময় আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটি পাসওয়ার্ড বা ওটিপি বা পিন, যে নামেই আমরা আখ্যায়িত করি না কেন, ওইরকম একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা যখন আপনি দিবেন তারপর আপনার ঠিকানা দিবেন, তারপর আপনার এনআইডি কার্ডের ছবি দিবেন। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এনআইডি কার্ডে আপনার যে ছবি রয়েছে নিবন্ধন করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় আপনার সেই ছবির সাথে কমপক্ষে 70%, 70% মিলতে হবে। তার মানে আপনি যখন আপনার ছবি তুলবেন বা সেলফি দিবেন তখন চেষ্টা করবেন এনআইডি কার্ডে যে ছবি রয়েছে সেই ছবির সাথে যাতে আপনার বর্তমান ছবির 70% মিলে। যদি 70% মিলে যায় তখন আপনার স্ক্রিনে শো করবে আপনি এখন নিবন্ধিত।
কখন পাঠাবে তারা এই ব্যালট, এটি একটি প্রশ্ন। নির্বাচন কমিশন সূত্রে যেটি জানা যায় সেটি হচ্ছে তারা একটি খামে করে নির্বাচনী তফসিল ঘোষণার পর আপনার বিদেশের যে ঠিকানা দেওয়া হবে সেই ঠিকানা অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনাকে ব্যালট পাঠাবে। সেই ব্যালটের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল রয়েছে এবং তাদের প্রতীক রয়েছে 119টি, সবগুলো প্রতীক আপনার ব্যালটে দেয়া থাকবে। কিন্তু আপনি নিবন্ধন করার পরেই বা ব্যালট পাওয়ার পরেই আপনি ভোট দিতে পারবেন না। আপনি কখন ভোট দিতে পারবেন? আপনার নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর, যখন চূড়ান্তভাবে প্রতীক বরাদ্দ হবে, প্রতীক বরাদ্দ হওয়ার পরেই শুধু আপনি আপনার মূল্যবান ভোটটি দিতে পারবেন। প্রতীক বরাদ্দের পূর্বে যদিও আপনার হাতে ব্যালট থাকবে, কিন্তু আপনি অ্যাপসে ঢুকে আপনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে পারবেন প্রার্থীর প্রতীক চূড়ান্ত হওয়ার পর, তার আগে নয়। এই অ্যাপসটি শুধুমাত্র যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য প্রযোজ্য। বাংলাদেশে বসে এই অ্যাপসটি ব্যবহার করা যাবে না, কারণ এই অ্যাপটিতে জিও লোকেশন এনাবল করা থাকবে, চালু করা থাকবে। এটি বাংলাদেশে ব্যবহারযোগ্য নয়, শুধুমাত্র প্রবাসীদের জন্য। প্রবাসে বসেই আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ব্যালট পাঠানো হবে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর এবং প্রার্থী চূড়ান্ত হওয়ার পূর্বে। এই সময়ের মধ্যে ব্যালট পাঠাবে। এই ব্যালটের সাথে যে খামে আপনার জন্য ব্যালট পাঠানো হবে, একই খামে ব্যালটের সাথে একটি ডিক্লারেশন ফর্ম বা ঘোষণাপত্র থাকবে। সেই ঘোষণাপত্রে আপনাকে সই করতে হবে, আপনাকে ঘোষণা দিতে হবে এই ভোটটি আপনি নিজে দিয়েছেন এই মর্মে। বন্ধু, আমি লাইভে আছি, তুমি আমাকে পরে কল দাও, ওকে? যদি আপনি শুধুমাত্র আপনার ভোট প্রদান করেন কিন্তু ডিক্লারেশন ফর্মে আপনি বা ঘোষণাপত্রে আপনি সই না করেন, সেক্ষেত্রে আপনার ভোট বাতিল বলে গণ্য হবে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার আসনের প্রার্থী কারা কারা রয়েছে
সেটি বোঝার জন্য আপনাকে ব্যালটের সাথে যে যে খামটির মাধ্যমে ব্যালট পাঠানো হবে সেই খামে একটি কিউআর কোড দেওয়া থাকবে। আপনি যখন ওই কিউআর কোড স্ক্যান করবেন তখন আপনি আপনার নিজ আসনের প্রার্থীদের নাম এবং তাদের প্রতীক দেখতে পাবেন। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার পছন্দের প্রার্থীকে আপনি পছন্দের প্রতীকে ভোট দেবেন। এর মানে এটি দাঁড়াচ্ছে আপনাকে ভোট দিতে হবে, পাশাপাশি ভোট যে আপনি নিজ হস্তে দিয়েছেন সেটির প্রমাণস্বরূপ সেই ঘোষণাপত্রেও আপনাকে সই করতে হবে। অন্যথায় আপনার ভোটটি বাতিল হিসেবে গণ্য করা হবে। আপনি ব্যালট পেপার রিসিভ করা থেকে শুরু করে এরপর প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ভোট দেওয়া, তারপর ঘোষণাপত্রে সই করা, এরপর ওই খামের ভিতরেই আবার আরেকটি ফিরতি খাম থাকবে যার মধ্যে আপনি আপনার এই ব্যালট এবং ঘোষণাপত্রটি আবার সেখানে ঢুকিয়ে আপনি আপনার নির্বাচনী এলাকায়, বাংলাদেশের নির্বাচনী এলাকায় আপনার নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে আপনি সেই ব্যালটটি পাঠিয়ে দিবেন। যেহেতু বাংলাদেশ ডাক বিভাগের সাথে নির্বাচন কমিশনের চুক্তি ইতিমধ্যেই হয়েছে, সেই চুক্তি মোতাবেক আপনার কোনো খরচ পড়বে না। এটি আগেই পরিশোধ করা হয়েছে, তার মানে ডাক মাশুল আগে থেকেই পরিশোধ করা হয়েছে। সেই কারণে আপনার কোনো খরচ পড়বে না, খরচ করতে হবে না, এখনো পর্যন্ত আমি যতটুকু জানি নির্বাচন কমিশনের সূত্রে। আরেকটি বিষয়, আপনার এই ব্যালটটি কখন পৌঁছাতে হবে, কখন পৌঁছালে আপনার এই ভোটটি কাউন্ট করা হবে। এই ব্যালট পেপার পৌঁছানোর সর্বশেষ সময় যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে নির্বাচনের দিন বিকেল 4টার পূর্বে। যেহেতু বাংলাদেশে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটের সময় দেয়া হয়, সেই হিসেবে নির্বাচনের দিন বিকেল 4টার আগেই আপনার ব্যালটটি যদি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছায় তবেই আপনার ভোটটি বৈধ হিসেবে গণ্য করা হবে। যদি বিকেল 4টার পর পৌঁছায় সেক্ষেত্রে আপনার ভোটটি বৈধ ভোট হিসেবে গণ্য করা হবে না। যদিও বাংলাদেশ ডাক বিভাগের উপর ব্যক্তিগতভাবে আমার খুব বেশি আস্থা নেই, আমার মনে হয় এক্ষেত্রে সরকার, নির্বাচন কমিশন এবং ডাক বিভাগ তারা খুবই দায়িত্বশীল ভূমিকা রাখবেন। কারণ অন্তত নির্বাচনের দিন বিকেল 4টার পূর্বে যদি রিটার্নিং কর্মকর্তার কাছে আমার ব্যালটটি না পৌঁছায়, দায় যারই হোক, যদিও দায় ডাক বিভাগের হয়, তারপরেও আমার ভোটটি বৈধ হবে না, কাউন্ট হবে না। সুতরাং এই বিষয়ে আশা করি তারা অত্যাধিক সতর্কতা অবলম্বন করবেন, যাতে আমাদের এই মহামূল্যবান প্রবাসীদের ভোট কোনোভাবেই যাতে নষ্ট না হয়। আরেকটি বিষয় হচ্ছে এই ভোট কখন বা এই ব্যালট কখন কোথায় কি অবস্থায় রয়েছে এটি আপনি জানতে পারবেন। দুঃখিত, এটির অবস্থান সম্পর্কে আপনি
লোকেট করতে পারবেন বা জানতে পারবেন। কারণ ডাক বিভাগের সাথে চুক্তি অনুযায়ী তারা একটি ট্র্যাকিং নাম্বার দিবে। সেই ট্র্যাকিং সিস্টেমের কারণে নির্বাচন কমিশন, আপনি নিজে এবং আপনার এলাকার, আপনি যে আসনের, সেই আসনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর, এই সকল পক্ষ সবাই সেই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ব্যালট কোথায় রয়েছে তা ট্র্যাক করতে পারবে, অবস্থান সম্পর্কে জানতে পারবে। তার মানে ভোটার নিজে জানতে পারবে যে তার ব্যালটটা এখন এই মুহূর্তে কোথায় রয়েছে। নির্বাচন কমিশনও জানতে পারবে, রিটার্নিং কর্মকর্তাও জানতে পারবে। ভোট দেওয়ার পর প্রার্থীর, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভোট দেওয়ার পর প্রার্থীর প্রার্থিতা যদি কোনো কারণে বাতিল হয়, সেক্ষেত্রে আপনার ভোট বাতিল বলে গণ্য হবে। এরপর প্রার্থী যদি হায়ার কোর্ট থেকে বা উচ্চ আদালত থেকে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরেও পায়, তারপরও আপনার ভোট বাতিল বলে গণ্য হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে তাদের এই রুলসটাকে সমর্থন করতে পারছি না। এটি আমার কাছে মনে হয় যেন আমাদের অধিকার খর্ব করা হচ্ছে। প্রার্থী যদি হাইকোর্ট থেকে এপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পায়, প্রার্থিতা যদি বহাল থাকে, তাহলে ভোট কেন বহাল থাকবে না? তার মানে প্রবাসীদের ভোট নিয়ে নতুন করে কিছু কেওয়াজ সৃষ্টি হওয়ার সুযোগ মনে হয় নির্বাচন কমিশন ইচ্ছে করেই হয়তো দিয়ে দিচ্ছে। কারণ এগুলো নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে যে কেউই সংক্ষুব্ধ, যে কেউই আদালতের দ্বারস্থ হবে এবং ট্রাইব্যুনালে মামলা চলতে থাকবে। নতুন জটিলতার সৃষ্টি হবে। কারণ আমি আমার ভোটটা দেব, আইনগত কারণে কোনো কারণে যদি প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়, এটার জন্য তো আমি দায়ী না। দেশে বসে যে ভোট দিল তার ভোট যদি গণ্য করা হয়, আমি বিদেশে বসে ভোট দিলে অবস্থান যার যেখানেই হোক না কেন, দুটেই তো ভোট। যে দেশে বসে দিচ্ছে তারটাও ভোট, আমি বিদেশে বসে দিচ্ছি আমারটাও ভোট। আমারটা কেন কাউন্ট করা হবে না? তার মানে এটি আমার সাথে এক ধরনের ইনজাস্টিস, মানে অবিচার। আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাই এবং বিশ্বাস করি নির্বাচন কমিশন এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সহিত দেখবেন এবং তাদের এই নিয়মটি তারা অবশ্যই প্রত্যাহার করবেন। মিস্টার ব্রো, আপনি ঘুমাননি? রাত তো অনেক হলো। ও, রাত বলছি এই কারণে, আমি তো এই মুহূর্তে ইউরোপের দেশ পর্তুগালে অবস্থান করছি। এখানে এখন ভোর 6:11। সেই হিসাবে আমার ব্রো ঘুমানোর কথা, উনি ঘুমাননি। উনি হয়তো বা ধারণা করেছেন আমি লাইভে আসব, সেই কারণে মনে হয় আমাকে পাহারা দিচ্ছেন। যাই হোক, থ্যাংক ইউ ব্রো। আপনি কি শুনতে পাচ্ছেন? যদি কমেন্ট করে জানান, খুশি হব। আমি যতটুকু প্রবাসীদের ভোটদানের বিষয়ে জানতে পেরেছি, ততটুকুই আপনাদেরকে
জানানোর জন্য উদ্গ্রীব হয়েছিলাম, এক্সাইটেড হয়েছিলাম, ততটুকু জানানোর চেষ্টা করেছি। এরপর আরো কিছু জানতে পারলে অবশ্যই পরবর্তীতে আবারও কোনো একটি লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়ে, প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ার বিষয়ে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে সেটি আমাকে করতে পারেন। যদি আমার জানা থাকে, আমি সেই হিসেবে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আরেকটি আবদার, অধিকার বা অনুরোধ যেভাবেই নেন না কেন, বা পরামর্শ যেভাবেই নেন না কেন, সেটি হচ্ছে আপনারা আমার এই লাইভটি দেখার পর শেয়ার করে দিবেন। শেয়ার করে দিবেন এই কারণে, যাতে করে আপনার পাশাপাশি অন্যরাও জানতে পারে, যাতে সকল প্রবাসীদের কাছে এই বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। কারণ আজকে যদি অ্যাপসটি উদ্বোধন করা হয়, এরপর আমাদের হাতে বেশি সময় থাকবে না। সে কারণে আমরা আগে থেকে যদি এই বিষয়ে সচেতন হই, আমরা জানতে পারি, সেক্ষেত্রে আমরা ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবো। সেজন্যই শেয়ার করে দিবেন। এই শেয়ারের সাথে আমার ভিউর সাথে কি বলে এটাকে, আর্নিং বা উপার্জনের বিষয় জড়িত নয়। এটি শুধু প্রচারের উদ্দেশ্যে, এবং প্রবাসীরা যাতে সকলেই জানতে পারে এবং সচেতন হয় কিভাবে ভোট দিতে পারবে, সেই বিষয়ে যাতে একটি সম্যক ধারণা পায়, সেই উদ্দেশ্যেই এটি শেয়ার করার কথা বলেছি আমি। মিস্টার আবু জাহান ভাই, আসসালামু আলাইকুম। আছেন কেমন ভাই? আমার ভাগিনা আহমেদ শামসুদ্দিন ভাগিনা কি কমেন্ট করলো? ভাগিনা, আমি তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না। যারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের পূর্বে দেশে যাবেন, চেষ্টা করবেন এমন ভাবে যাওয়ার, অন্তত নির্বাচনকালীন সময়ে আপনি যাতে দেশে থাকেন এবং আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। সেই হিসেব করে, যদিও সবার ছুটি ওই রকম ভাবে মিলানো সম্ভব না, যাদের দ্বারা সম্ভব তারা দেশে গিয়ে ভোট দিবেন। যাদের দ্বারা সম্ভব নয়, তারা তো বিদেশে বসে পোস্টাল মিডিয়া অ্যাপের মাধ্যমেই ভোট দিতে পারবেন। সুতরাং একটি ভোটও যাতে বাদ না পড়ে, আমরা প্রত্যেকেই আমাদের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত
যে নাগরিক অধিকার রয়েছে ভোট প্রদান, আমরা আমাদের সেই নাগরিক অধিকার আমরা প্রয়োগ করব। আমি বিশ্বাস করি প্রবাসে 1 কোটিরও বেশি ভোটার তাদের নিবন্ধন করবেন অ্যাপের মাধ্যমে। এই যদিও বেসরকারি হিসেবে 2 কোটিরও অধিক প্রবাসী রয়েছে, তবে সবার তো বৈধতা নেই বা সংশ্লিষ্ট কাগজপত্র ভোট দেওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন। আমি আশা করি বিষয়টি আরো সহজ করবেন, হয় এনআইডি, না হয় পাসপোর্ট, না হয় বার্থ সার্টিফিকেট, বা সে বাংলাদেশি প্রমাণ করতে পারলেই যাতে ভোট দিতে পারে। আশা করি নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকার এই বিষয়গুলো গুরুত্বের সহিত দেখবেন, যাতে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়াটা আরো বেশি সহজীকরণ হয় এবং বেশি সংখ্যক দেশি মানে প্রবাসী যাতে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে তারা অংশগ্রহণ করতে পারে। নির্বাচন কমিশন এবং সরকার এই উদ্যোগগুলো গ্রহণ করবেন। এবং আমি এটি বিশ্বাস করি, ভোট দেওয়ার বিষয়ে যারা প্রবাসে রয়েছে, আমার বিশ্বাস তাদের প্রত্যেকেই খুবই উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহের সহিত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রবাসীদের ভোট অবশ্যই মূল্যবান। প্রবাসীদের মূল্যবান ভোট তারা প্রয়োগ করবেন। মূল্যবান এই কারণে, জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে সমর্থন করে, ওই আন্দোলনকে সমর্থন করে আমরা প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেটি খুব শক্তভাবে, কঠোরভাবে পালন করেছিলাম। যদিও আমার নিজ এলাকার একজন ছোট ভাইয়ের সাথে এই বিষয়ে কিছুটা বাদানুবাদ আমার হয়েছে, যাই হোক, সেসব বিষয়ে এখন না আনি। তো প্রবাসীরা যেভাবে তখন রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আন্দোলনকে সমর্থন করেছিল, দেশে বিদেশে এই আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টি করার সর্বোত্তম চেষ্টা করেছিল, ওই আন্দোলনে প্রবাসীদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও ঠিক জুলাই আন্দোলনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সে কারণেই প্রবাসীদের ভোট শুধু মূল্যবান নয়, মহামূল্যবান। এজন্য প্রত্যেক প্রবাসীর
কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেসব প্রবাসীরা এই মুহূর্তে শুনছেন না, পরবর্তীতে আমার এই আহ্বান শুনবেন, এবং প্রবাসীদের পরিবার যারা রয়েছেন, যদি আপনাদের কাছে এই সংবাদ পৌঁছায়, আপনারা আপনাদের পরিবারের প্রবাসী সদস্যটিকে এই ভোটদানে উৎসাহিত করবেন, যাতে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের মাধ্যমে তারা তাদের পছন্দের জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারে, যেই সরকার সকল ধরনের বৈষম্য দূর করার চেষ্টা করবে। সরকার সবকিছু চাইলেই পারে না, জনগণও চাইতে হয়। তো আমাদের প্রত্যেককেই বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা রাখতে হবে। শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমি আমার কাজটা সঠিকভাবে, সৎভাবে, আবেগে আপ্লুত না হয়ে বিবেক দিয়ে করছি কিনা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র সততা যারা দায়িত্বের মধ্যে থাকবে তাদের কাছে আমরা আশা করলে হবে না, সেটি নিজের মধ্যেও ধারণ করতে হবে। আপনি আমি বদলালেই দেশ বদলে যাবে, আমি এটি বিশ্বাস করি। যে সকল অপশক্তি রয়েছে, আপনি আমি বদলালে আমি বিশ্বাস করি তারাও বদলে যাবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর এবং বাসযোগ্য পরিবেশ ও সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রেখে আজকের মতো আমার এই লাইভ আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং একটি স্লোগান আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আই লাভ বাংলাদেশ। স্লোগানটি হচ্ছে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।